বন্দর থেকে খাতুনগঞ্জ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। একই সঙ্গে দেশের ভোগ্য পণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ। এক কথায় জাতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই বন্দরনগরী চট্টগ্রাম। তাই এই নগরীর সমস্যা সম্ভাবনা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতা নিয়ে আজ আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। তাদের একজন হলেন নাসির উদ্দিন চৌধুরী, যিনি বিজিএমই এর সাবেক প্রথম ভাইস প্রেসিডেন্ট, এবং অন্যজন রুহুল আমিন শিকদার বিপ্লব, যিনি বেসরকারি কন্টেনার ডিপো মালিকদের সংগঠন বিগডার সেক্রেটারি। আপনাদের দুজনকে বিটিভির স্টুডিওতে স্বাগত। আমি একটু প্রথমেই নাসির উদ্দিন চৌধুরী আপনার কাছ থেকে জানতে চাই, ব্যবসা বাণিজ্য কী অবস্থায় চলছে? এই যে বৈশ্বিক যে সংকট, সেই সঙ্গে জ্বালানির একটি সংকট, সব মিলিয়ে কী অবস্থায় আছে? বর্তমান প্রেক্ষাপটটা খুব ভয়াবহ পরিস্থিতি চলছে। সার্বিকভাবে বিশ্ব অর্থনৈতিক অবস্থা কোনোভাবেই ভালো বলার কোনো সুযোগ নেই। আঞ্চলিক অস্থিরতা না, এখন বলা যায় যে টোটাল গ্লোবাল একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে। যুদ্ধাবস্থায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমাদের ব্যবসাকে ঠিক অনেক ক্ষতিগ্রস্ত করছিল। সে ক্ষতির যখন ভাবছিলাম যে এই যুদ্ধের শেষে হয়তো ব্যবসায়িক পরিস্থিতি ভালো হবে, কিন্তু ধারাবাহিকভাবে আবার যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের যে যুদ্ধ অবস্থা, সেটি তো একটা ভয়াবহ পর্যায়ে আছে। তো সবকিছু মিলিয়ে আসলে বিশ্বে শান্তি বিরাজিত না থাকলে যেটি হয়, আজকালকার দুনিয়ায় তো মানে একটা দেশ আরেকটা দেশের সাথে নির্ভরশীল। ইন্টারন্যাশনাল বিজনেস আপনি গ্লোবালি অন্য কোনো দেশে আনরেস্ট চললে, সমস্যা তৈরি হলে এটার এফেক্ট আমরা স্বাভাবিকভাবে এফেক্টেড হব। তো সেই প্রভাব থেকে আমরা কোনোভাবে মুক্ত না। তো সার্বিক পরিস্থিতি যদি বিচার করতে হয়, তাহলে বলা যায় যে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমরা। আচ্ছা, একটু রুহুল আমিন শিকদার আপনার কাছে যেতে চাই, যেহেতু রপ্তানি বাণিজ্যের সঙ্গে আপনারা সরাসরি জড়িত, মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশে কিভাবে প্রভাবিত করে? দেখেন, বেসরকারি ২১টি অবডক কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় শতভাগ রপ্তানি পণ্য যে পণ্যগুলো আছে সেগুলো হ্যান্ডেল করছে। এর মধ্যে শতকরা ৮৫ ভাগ হচ্ছে তৈরি পোশাক, এছাড়া অন্যান্য আনকনভেনশনাল এক্সপোর্ট আইটেমও আমরা হ্যান্ডেল করছি। কিন্তু এই যে বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এটার কিন্তু একটা নেতিবাচক প্রভাব অলরেডি আমরা গত ২ মাস ধরে বা ১.৫ মাস ধরে আমরা টের পাচ্ছি আমাদের রপ্তানি খাতে। আমাদের রপ্তানি খাতে কিন্তু আমরা যেটা মাসে হ্যান্ডেল করতাম রপ্তানি পণ্যের ভলিউম, সেটা কিন্তু প্রায় ১৭ থেকে ২৫% একটা রেঞ্জের মধ্যে কমে গেছে। এবং যদিও মধ্যপ্রাচ্যে আমাদের রপ্তানি পণ্য যায় মাত্র ২ থেকে ৩%, কিন্তু এই যুদ্ধের কারণে ভাই যেটা বললেন, আমরা যে গ্লোবাল ভিলেজে থাকি তার উপর যে নেতিবাচক বা নেগেটিভ ইম্প্যাক্টটা পড়ছে, সেই ইম্প্যাক্টটা কিন্তু ব্যবসা বাণিজ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলছে। এবং এই কারণে যেমন তেলের সংকট চলছে এখন, জ্বালানি তেলের সংকট। আমরা বেসরকারি অবডকগুলো কিন্তু তেলের সংকটের কারণে আমাদের অপারেশনাল কার্যক্রম প্রায় ৩০% রেশনিং করতে হচ্ছে, কারণ উই আর নট গেটিং দ্য সাপ্লাই অফ দ্য ডিজেল অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার আওয়ার নেসেসিটি। তো স্বাভাবিকভাবেই এরকম পরিস্থিতিটা ট্রান্সপোর্ট সেক্টরেও চলছে, লজিস্টিক্সের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তারাও কিন্তু এই নেতিবাচক প্রভাবটা থেকে বাইরে নয়। সুতরাং সার্বিকভাবেই আমরা মনে করি যুদ্ধ পরিস্থিতিটা যতদিন থাকবে ততদিন সার্বিক ব্যবসা বাণিজ্যের উপরে নেতিবাচক প্রভাব কিন্তু বলবৎ থাকবে। একই প্রশ্ন আপনার কাছেও একটু করতে চাই যে মধ্যপ্রাচ্যের সংকট আমরা প্রভাবিত করছে কিভাবে? মধ্যপ্রাচ্য সংকট এটি এমন এক জায়গায় আছে, আসলে সংকটটা তো পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত হয়ে গেছে। তো এটার বড় এফেক্টটা হচ্ছে সরাসরি জ্বালানি সাপ্লাই চেইনে বড় ধরনের প্রবলেম হয়ে গেছে। এবং জ্বালানি ছাড়া তো আসলে অর্থনীতি অচল। শিল্প কারখানা কোনো জায়গায় তো আসলে জ্বালানি ছাড়া চলার কোনো সুযোগ নেই। তো জ্বালানি সংকটটা খুবই প্রকট আকার ধারণ করছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে কিভাবে জ্বালানি জোগাড় করতে যে ট্রান্সপোর্টগুলো কিভাবে মানে সমস্যার মধ্যে পড়ছে। এবং আমার উৎপাদন ব্যবস্থাও কিন্তু ওই ডিজেল নির্ভর, আমার গ্যাস নির্ভর আমাদের শিল্প। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এক ধরনের রেশনিংয়ে চলে গেছি।
এখন আমাদের সমূহ ভয় হচ্ছে যে সারাদিনে 2 থেকে 3 ঘন্টা আমাদের ডিজেল লোডশেডিং। জেনারেটর দিয়ে আমাদের উৎপাদন চালাতে হয়। আচ্ছা। তো এই উৎপাদন যদি বন্ধ হয়, আমার হুম। সম্ভাবনা হচ্ছে যে খুব দ্রুত বন্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। এখনই তো আমার জ্বালানি জোগাড় করতে খুবই কষ্ট হচ্ছে। তো সেই জ্বালানি যদি বন্ধ হয় ৮ ঘন্টা ১০ ঘন্টার মধ্যে যদি ৩ ঘন্টা আমার উৎপাদন বন্ধ থাকে, সরাসরি আমার এক্সপোর্ট সেক্টরটা এফেক্টেড হবে। আমি টাইমটা কোনোভাবেই মেইনটেইন করতে পারবো না। আমার প্রোডাকশন কস্টটা অনেক হাই হয়ে যাবে। আমার খরচ ওয়েজেসগুলো জোগাড় করা অনেক কঠিন হয়ে যাবে। কাস্টমারদের সাথে কমিটমেন্টটা রক্ষা করা কঠিন হবে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় মধ্যপ্রাচ্য যুদ্ধ অবস্থাটা জ্বালানিটা আমাকে সরাসরি এফেক্ট করবে। এখানে এমনি সরকার তো দামটা ধরে রেখেছে। দামটা তো বাড়তে দিচ্ছে না দেশের বাজারে। জ্বালানির দাম যতই বাড়ুক সাথে সাথে আমরাও সরাসরি এফেক্টেড হয়ে যাব। এখন আমার ৳১ জ্বালানি যদি ৳২ দিয়ে কিনতে হয়, তখন স্বাভাবিকভাবে উৎপাদন খরচ তো অনেক বেড়ে যাবে এবং সেই সাপ্লাই চেইনটাও প্রপারলি মেইনটেইন করা যাচ্ছে কিনা। যাচ্ছে কিনা। এখানে সরকার তো আপ্রাণ চেষ্টা করছে চেইনটাকে মেইনটেইন করতে। হুম। জ্বালানি তেলের দাম যথাসম্ভব আ কমিয়ে রাখার জন্য। চেষ্টা হয়তো সরকার করবেন। সবকিছু ঠিক আছে। এখন ধরেন এ ধরনের একটা পরিস্থিতি সরাসরি আমার উৎপাদন ব্যবস্থাকে আঘাত করবে। একই সাথে আমার বাইরের কাস্টমাররা তো আসলে এ ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখেই তো তারা কাজ করেন। তারা যদি দেখে যে মানে খুব নিকট ভবিষ্যতে এটার কোনো সুরাহা হচ্ছে না, হুম, হুম। তারাও তো অর্ডার প্লেসমেন্টে স্লো হয়ে যাবে। তো আচ্ছা। আমার অর্ডার প্লেসমেন্ট যখন স্লো হবে, স্বাভাবিকভাবে আমাদের আ ধারাবাহিকতা, উৎপাদন ধারাবাহিকতা যদি কোনো ধরনের ব্রেক করে, তখন আ শিল্প সেক্টর সরাসরি এফেক্টেড হবে। এতে বিনিয়োগ আ এবং আ কর্মসংস্থান এই দুটি জায়গায় বড় ধরনের আঘাত আসতে পারে। যে দুটি জায়গা বাংলাদেশের মতো অর্থনীতিতে খুব বেশি জরুরি আচ্ছা। এবং প্রতি বছর আমার বিনিয়োগ কর্মসংস্থান যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে এত জনবহুল দেশে, এত বেকারত্বের দেশে আসলে আমাদের অর্থনীতি আ ব মানে স্থিতিশীলতার সাথে মেইনটেইন করাটা খুব ডিফিকাল্ট হবে। রুহুল শিকদার, নাসিরউদ্দিন চৌধুরী বলছিলেন এবং আপনি শুনছিলেন। আ কি অবস্থায় আছে? সরকারের আসলে এই অবস্থা থেকে উত্তরণে সরকারের কি উদ্যোগ নিতে পারে? বা সরকারের নীতিগত কোনো সহায়তা এখানে কাজে লাগবে কিনা? সোফার সরকার যেটা করেছেন সেটা হচ্ছে জ্বালানি তেলের মূল্যটাকে একটা স্থিতি অবস্থায় রেখেছেন, যেটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। আচ্ছা। যেহেতু বাড়তি জ্বালানি তেলের যে মূল্য সেটা ব্যবসার উপর এখনো পড়ছে না, জনগণের উপর পড়ছে না, উইচ ইজ গুড। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি দাম যখন স্থিতিশীল রাখবেন, সাপ্লাইটা যদি না থাকে বাজারে, তাহলে কিন্তু ওই দামের যে সুফলটা এটা কিন্তু ব্যবসা বাণিজ্য বা পায় না। জনগণ, সাধারণ জনগণ কেউই পাবে না। আচ্ছা। সুতরাং আমরা মনে করি যে এই ক্ষেত্রে দামের পাশাপাশি সাপ্লাই, এডিকুয়েট সাপ্লাই রাখা উচিত। ডেফিনিটলি আচ্ছা। এটা দেশের রিজার্ভের উপরে স্ট্রেইন ফেলবে, চাপ ফেলবে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কিছু দাম বাড়ানোর ব্যাপারটা তারা হয়তো চিন্তা করে দেখবেন, যেটা আচ্ছা। হয়তো অর্থমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন। হুম, হুম। কিন্তু আমার মনে হয় দামের চেয়েও এখন সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে যে সাপ্লাই অফ দ্য সাপ্লাই সাইডটা। fuel, which is the most important part of commerce and industry. কারণ এবং আমরা যেটা বুঝতে পারছি যে এখন কিন্তু অনেক শিপিং লাইন কিন্তু তাদের ফ্রেট কিন্তু রিভাইজ করেছেন, আচ্ছা। তার মানে বাড়িয়ে দিয়েছেন যে কোনো কারণে, হরমুজ প্রণালী বন্ধ বা তাদেরকে ঘুরে যেতে হচ্ছে বিভিন্ন কারণে। সুতরাং ওইটা হয়তো ব্যবসা বা আপনার যারা স্টেক হোল্ডার তারা হয়তো নিতে পারবে, কিন্তু ইফ ইউ স্টপ দ্য সাপ্লাই অর রিডিউস দ্য সাপ্লাই অফ ফিউয়েল, সেই ইম্প্যাক্টটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে। সুতরাং আমার কাছে মনে হয় যে সাপ্লাই অফ দ্য ফিউয়েল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা হয়তো সরকারের অবশ্যই চিন্তা করতে হবে। এবং আমরা যেটা কিছুটা বেসরকারি তথ্য বা কিছুটা আনঅফিসিয়াল সোর্স থেকে আমরা যেটা জানতে পারছি, কিছু হোর্ডিং হচ্ছে ফিউয়েল, এটা 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 আমরা শুনেছি কয়েক লাখ লিটার হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। যদি এটা হয়ে থাকে, যদি এই রকম কিছু প্রচেষ্টা বা খারাপ উদ্যোগ কেউ নিয়ে থাকে, বা কোনো ব্যবসায়ী মহল যদি এটার সাথে জড়িত থাকে, বা কোনো ব্যক্তি যদি এটার সাথে জড়িত থাকে, সেটা অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। এবং এ ধরনের ইলিগাল হোর্ডিং যাতে কোনোভাবেই না হয় আন্ডার দ্য প্রেজেন্ট সার্কামস্ট্যান্সে, যখন ফিউয়েলের সাপ্লাইটা সবচেয়ে জরুরি। ফুয়েলের সাপ্লাইয়ের উপরে দেশের শিল্প বাণিজ্য, দেশের জনগণের ডেইলি লাইফস্টাইল, এটা সব কিছু কিন্তু ডিপেন্ড করছে ফুয়েলের সাথে। ইট ইজ দ্য লাইফ লাইন অফ দ্য কান্ট্রি, লাইফ লাইন অফ দ্য পিপল। সুতরাং এই জায়গাটাতে সরকারকে একটু স্ট্রিক্ট হতে হবে। অবশ্যই ফুয়েলের সাপ্লাইটা
যাতে ঠিক থাকে, বিশেষ করে যারা প্রায়োরিটি সেক্টর আছে, যেমন ডেফিনেটলি ম্যানুফ্যাকচারিং যারা করছেন তারা আছেন, আমরা যারা লজিস্টিক্সে আছি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। অলরেডি কিন্তু হয়তো সরকার মার্কেটিং বা মার্কেটগুলো সন্ধ্যার পর বন্ধ রাখার একটা উদ্যোগ নিয়েছেন। ডেফিনেটলি ইটস এ গুড এফোর্ট, বিকজ আমরা মনে করি এগুলো হচ্ছে সাবসিডিয়ারি পার্ট অফ দি অর্গান, এগুলোকে আপনি কিছুটা ইয়ে করতে পারেন, কাট আউট করতে পারেন, কিন্তু যেটা মূল ফ্লো যেটা বাণিজ্যের, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন, লজিস্টিক্স, এইসব ক্ষেত্রে যাতে ফুয়েলের সাপ্লাইটা বলবৎ থাকে, এখানে সরকারকে অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় যে এই যে তেলের দাম যখন বাড়ে, অন্যান্য সময় অতীতে আমরা দেখেছি যে সবকিছুর দামই আস্তে আস্তে বাড়তে থাকে বা একটা সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যাওয়ার চেষ্টা করে। তো সেই জায়গাটাই আসলে সচেতনতা বা সরকারের কি কি করণীয় আছে? দেখুন, মানুষের একটা নৈতিক অবস্থান কিন্তু খুব জরুরি বিষয়। সরকার ঘরে ঘরে ব্যক্তি যে তারকে কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। তো এখানে মানুষ যদি নৈতিক জায়গা থেকে আসলে দুর্বল থাকে, সুযোগ খুঁজে সিন্ডিকেশন করে প্রফিট করার মানসিকতা থাকে, এটাকে কন্ট্রোল করবেন কিভাবে? এইটাকে তো চেক দেওয়ার জন্য পৃথিবীতে কোনো শক্তি নেই। তো এটি মনে হয় আমাদের অবস্থানটা অনেক জরুরি। মানে এই ধরনের একটা জরুরি অবস্থা মোকাবেলায় আমাদের পুরো দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখার স্বার্থে আমরা যেন প্রত্যেকের জায়গা থেকে নৈতিকতাটা প্র্যাকটিস করি। এখানে আমি যদি মানুষকে বিপদগ্রস্ত করার জন্যে তেলের দাম বাড়লো, এই অজুহাতে আমি পণ্যের দাম, ট্রান্সপোর্ট ভাড়া বাড়লো হয়তো 500 টাকা বা 1000 টাকা, আমি এই যুক্তিটা দিয়ে আমি হয়তো 10,000 টাকা প্রফিটের একটা চিন্তা মাথায় নিই। এগুলো করতে থাকলে আসলে কোনো সরকারের পক্ষে এটা নিয়ন্ত্রণ করা খুব ডিফিকাল্ট। বাজারে যে এই পণ্য মূল্য যাচাই করা, পণ্য মূল্য দেখা, এগুলো খুবই দুঃখজনক। আমার মনে হয় এই জায়গাটিতে আমাদেরকে নৈতিকতার প্র্যাকটিস খুবই জরুরি। তো আমার তো মনে হয় কনজিউমার মার্কেট, আসলে আমরা যখন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায় এবং এটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে আসলে সম্ভব হয় না। এখানে প্রত্যেক ব্যবসায়ী যারা যার জায়গায় বিজনেস করেন, তারা একটা যুক্তিসঙ্গত জায়গায় থাকা উচিত। মানুষ এমনিতেই বিপদগ্রস্ত, তাকে যদি অন্যায়ভাবে মানে মুনাফা লোভ করে, গুডস হোর্ডিং করে, সিন্ডিকেশন করে মানুষের বিপদে ফেলে অর্থ আদায় করা হয়, এর চেয়েতে অনৈতিক এবং জুলুমের কাজ আর কিছু হতে পারে না। কঠিন অবস্থা হয়তো সামনের দিকে পড়তে পারে। এখানে কিন্তু সবাইকে যার জায়গায় দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, জাতির প্রতি দায়িত্বশীল হতে হবে, অর্থনীতির প্রতি দায়বদ্ধ হতে হবে। কারণ আমার মৃত্যুর পর আমার পরবর্তী জেনারেশন তো থাকবে। আমার ভালো কাজগুলোই তো আমার জেনারেশন ভোগ করবে। আমি যদি হোর্ডিং করি, আমি যদি সিন্ডিকেশন করে ক্ষতিগ্রস্ত করি সাধারণ ভোক্তাকে, এর পরিণতি তো আমি ভোগ না করলে আমার পরবর্তী জেনারেশন তো ভোগ করবে। আমার মনে হয় এইসব চিন্তা, চেতনা, বিবেক কাজে লাগালে মানে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আপনি একটু রপ্তানি বাণিজ্যের কথা বলছিলেন যে কিছুটা কমতির দিকে বা নিম্নমুখী। আমদানি বাণিজ্যের কি অবস্থা আছে, যেটার সাথে আমাদের উৎপাদন সরাসরি জড়িত? আমদানি বাণিজ্য আমরা বেসিক্যালি অফডকগুলো বর্তমানে 67 ধরনের আমদানি পণ্য হ্যান্ডেল করি, যেটা চট্টগ্রাম বন্দরের টোটাল কন্টেনারাইজড ইম্পোর্টের 25 to 28%। তো এই জায়গাটাতে যদি আমরা দেখি তাহলে আমদানি পণ্যের ভলিউম আমরা বাড়তি দেখতে পাচ্ছি। মানে আমদানি পণ্যের ইম্পোর্টটা বেশি হচ্ছে আর কি, ইম্পোর্টটা বেশি, উইচ ইজ এ গুড থিং ডেফিনেটলি। ইম্পোর্টটা যেহেতু বেশি হচ্ছে, কিন্তু পাশাপাশি এক্সপোর্টটা যদি না যায়, এই ব্যালেন্সটা ইম্পোর্ট এবং এক্সপোর্টের তো ডেফিসিট আমাদের দেশে আছে। আমরা জেনারেলি যেটা বলি যে 2টা ইম্পোর্ট কন্টেনারের বিপরীতে আমরা একটা এক্সপোর্ট কন্টেনার পাঠাই। মানে আমাদের দেশে এক্সপোর্ট ইম্পোর্টের রেশিও হচ্ছে 2:1। তো জেনারেলি আপনি এই ডেফিসিটটা যত কমাতে পারবেন অর্থনীতির জন্য তত ভালো, এবং ডেফিনেটলি ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট সেক্টরটা দরকার। আমরা পুরোপুরিভাবেই মানে 85% আমরা কিন্তু তৈরি পোশাকের উপর ডিপেন্ডেন্ট, এবং তৈরি পোশাক আমাদের এক্সপোর্টটাকে গত 2 থেকে 3 দশক ধরে কিন্তু একদম ধরে রেখেছে।
এবং দে হ্যাভ ডান লর্ডেবল জব যেটা করছেন তারা, তাদের এই কাজের উপরেই কিন্তু অন্যান্য অনেকগুলো সেক্টর ডিপেন্ডেন্ট, ইভেন আমাদের আচ্ছা। আইসিডি সেক্টরও ডিপেন্ডেন্ট। এখন হুম, হয়তো আমরা ইম্পোর্ট হ্যান্ডলিং করছি বা ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস হ্যান্ডেল করছি, বা এক্সপোর্টটাকে আরও প্রমোট করার জন্যে ডিজেলের যে সাপ্লাইয়ের কথা বললাম, এর পাশাপাশি অন্যান্য ওনাদের যে ইয়েগুলো আছে, রিকোয়ারমেন্টসগুলো আছে, ডেফিনেটলি আমার মনে হয় সরকারের সেদিকে মনোযোগী হওয়া উচিত, এবং যাতে করে এক্সপোর্টটা অন্তত স্থিতিশীল থাকে। এখন হয়তো বাড়বে না যুদ্ধকালীন অবস্থায়, আর আমরা ডেফিনেটলি আশা করি যে যুদ্ধের এই পরিস্থিতিটা আগামী কয়েক মাসের মধ্যে একটা সেটেলমেন্টে যাবে। ডেফিনেটলি উই অল হোপ দ্যাট, যদিও এটা অনিশ্চিত, ভবিষ্যৎটা আমরা জানি না, কিন্তু যেটা যদি পারসিস্ট করে, ইফ দিস ওয়ার পারসিস্ট, দেন আমার মনে হয় দ্য ফিউচার ইজ আনসার্টেন, not only for the export sector but also for the total industry of the country as well as for the people of the country. তো সেই জায়গায় আমরা মনে করি যে সরকারের এখন ঠিক করা উচিত যে কি কি করণীয় আছে দেশের ব্যবসা এবং বাণিজ্যকে স্থিতিশীল রাখার জন্যে। আপনি শুনছিলেন এবং আপনি নিজেও রপ্তানির সঙ্গে জড়িত, রপ্তানি শিল্পের সঙ্গে জড়িত। এই ক্ষেত্রে সরকারের কি কি করণীয় আছে, নীতিগত কি কি ধরনের সহায়তা দিলে এই সংকটকালীন সময়টা সার্ভাইভ করা যাবে? এখানে দেখেন আরেকটা বড় সংকট হয়তো আমাদের তৈরি হতে পারে এই যুদ্ধ যদি কন্টিনিউ করে। মিডল ইস্টে কিন্তু আমার শ্রম বাজার আচ্ছা। বড় ধরনের ফরেন এক্সচেঞ্জ সোর্স আর কি, হুম, হুম। $3.2 বিলিয়ন প্রায় প্রতি মাসে আসছে। বিরাট এই বড় ধরনের ব্যাপার। একটা মানে যেটার উপর আমার ফরেন এক্সচেঞ্জের বড় ধরনের নির্ভরশীলতা, আচ্ছা। ব্যালেন্স অফ পেমেন্ট আমরা বড় ধরনের সাপোর্ট সুযোগটা পাই, এই জায়গাটি এফেক্টেড হওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি আচ্ছা। হচ্ছে। হুম। এই পরিস্থিতিতে যদি ওই ফ্লোটা বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন অর্থনীতি মারাত্মক একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারে। এখন শ্রমবাজার বিকল্প খোঁজার খুবই জরুরি। হুম। আদার দেন মিডল ইস্ট নির্ভর কিন্তু আমাদের শ্রমবাজার, এটার বিকল্প শ্রমবাজারের জন্য আমাদেরকে শ্রমিক মানে কিছু দক্ষ মানে শ্রমিক তৈরি করে ওসব বাজারে সাপ্লাই আগামী আচ্ছা। 6 মাসের মধ্যে দিতে না পারলে, মানে খুব দ্রুত এটার বিকল্প তৈরি করতে না পারলে হয়তো এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে। হুম, হুম। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে এক্সপোর্টের জন্য। আচ্ছা। এক্সপোর্টের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে আমার কাস্টমারগুলো আমরা ধরেন ইউরোপ, আমেরিকা হুম। বেসড হুম, হুম। মার্কেট, দুই তিনটি বাজারের উপর দু নির্ভরশীল। তিনটি বাজার আমাদের মেজর বাজার। তো এই বাজারগুলোর বাইরে আমার বিকল্প বাজারের জন্য আমাদেরকে আরও একটু তৎপর হতে হবে। এখানে নীতি সহায়তাগুলো খুব জরুরি। আচ্ছা। বিকল্প বাজারে এক্সপোর্টগুলো বাড়ানোর জন্যে আরও কীভাবে পলিসিগুলোকে আর একটু রিভিউ করা দরকার। আর এক্সপোর্টারদের সাথে সরাসরি সরকারের ডায়ালগগুলো চালানো উচিত। হুম, হুম। যারা বিজনেস করে আসছে তাদের তো কিছু অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে কিভাবে আমার এক্সপোর্টটাকে ধরে রাখা যায় সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে হবে। আচ্ছা। মোট কথা হচ্ছে এগুলো থেকে মানে কোনোভাবেই বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। হুম। প্রত্যেকটা জায়গায় সরকার একটা টাস্ক ফোর্স করে সরাসরি এটাকে অ্যাড্রেস করতে হবে। মানে আজকে আমার খারাপ, আগামী 2 মাস পর আমি কিভাবে, সিচুয়েশন খারাপ হলে আমি কিভাবে টিকে থাকবো, সেভাবে আমাকে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। শেষ একটি প্রশ্ন দিয়ে দুজনের কাছে শেষ করব, আপনার কাছ থেকে আসি, তারপরে নাসিরউদ্দিন সাহেবের কাছে যাব। কোনো সম্ভাবনা কি দেখেন, করোনার একটা পরিস্থিতির পরে কিন্তু আমরা অর্থনীতিটা দ্রুত ঘুরে দাঁড়ানো দেখেছি, তো সেই রকম কোনো সম্ভাবনা কি আছে? না, আমরা 2020-এর জানুয়ারি থেকে করোনা পিরিয়ড শুরু হলো, 2021-এর মধ্য থেকে যদি আমরা দেখি তাহলে এক্সপোর্ট কিন্তু তখন থেকে বাড়তি আমরা হ্যান্ডলিং করেছি। তার মানে এক্সপোর্ট সেক্টর ঘুরে দাঁড়িয়েছে 1.5 বছরের মাথায়। এরপরে আপনার 1.5 থেকে 2 বছর কিন্তু আওয়ার ন্যাশনাল গ্রোথ জাতীয় প্রবৃদ্ধি কিন্তু খুব স্টেডলি বাড়ছিল। এরপর আসলো ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ। ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধটাকেও কিন্তু আমাদের ব্যবসায়িক মহল অ্যাকোমোডেট করে নিয়েছিল, এবং আমরা কিন্তু ওটা কাটিয়ে উঠে ইভেন গত বছরের 2025-এর জুলাইতে আমরা বোধহয় সর্বোচ্চ এক্সপোর্ট হ্যান্ডেল করেছি প্রায় 82,000 টিউ। এরকম আমরা আমাদের রেকর্ডে নেই, এত এক্সপোর্ট আমরা হ্যান্ডেল করেছি। ইম্পোর্টও আমরা পাশাপাশি অনেক বেশি হ্যান্ডেল করেছিলাম সেই মাসে। তো আমার মনে হয় এই যুদ্ধটা যেটা চলছে বর্তমানে, আমেরিকা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত না হয়, এবং আমরা সবাই সেটাই আশা করি, ডেফিনেটলি আমাদের ব্যবসা বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে। কারণ আমরা যে কোনো একটা নেগেটিভ ইম্প্যাক্টকে নিতে নিতে একটা সময় আমরা উই গেট ইউজ টু দিস, এটা আমি দেখেছি বা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখেছি। তো ইনশাল্লাহ এবারও আমরা এটা কাটিয়ে উঠতে পারবো। তবে
এখানে সরকারি সহযোগিতা, সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারি পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়াটা কিন্তু খুব জরুরি এবং যেটা নিতে হবে। একই প্রশ্ন আপনার কাছে করতে চাই যে এক ধরনের স্থবিরতার পরে তো একটা কর্মচাঞ্চল্য দিন আসে, সেই জায়গাটায় কোনো সম্ভাবনা কি দেখেন? দেখেন, কোভিড সিচুয়েশন এক ধরনের পরিস্থিতি, আর যুদ্ধাবস্থার কারণে যে ধরনের অচল অবস্থা তৈরি হচ্ছে, এখন ধরুন এক্সপোর্ট সেক্টরটা এখন ধারাবাহিকভাবে নেগেটিভ চলছে। আচ্ছা। এখন এভাবে চলতে থাকলে তো প্রতি মাসেই আমাদের কিছু কিছু ফ্যাক্টরির দরজা বন্ধ হচ্ছে। আগামী 3 মাস যদি চলতে থাকে অনেক ফ্যাক্টরি বন্ধ হবে। ছোট মিডিয়াম স্কেলের ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বন্ধ হতে থাকবে। এখন এইসব ফ্যাক্টরিগুলো বন্ধ হলে এগুলো আবার ঘুরে দাঁড়ানোটা খুবই ডিফিকাল্ট, কারণ অনেক লায়াবিলিটি নিয়ে বন্ধ হয়। এখন ধরেন আমার অর্ডার একটা সময় যে আমাকে বাংলাদেশে অর্ডার হয়তো বাড়বে, তো সেই অর্ডারগুলো আমরা ধরে রাখার মতো ক্যাপাসিটি তো আমার কমবে। অতএব গভর্নমেন্টকে এখন অ্যাড্রেস করতে হবে আমাদের এই চলমান উৎপাদন ব্যবস্থাগুলোকে কিভাবে ধরে রাখা যায়, ফ্যাক্টরিগুলো কিভাবে বন্ধ না হয় সেই ব্যবস্থাটা নিশ্চিত করা, আপৎকালীন সহযোগিতা করে ফ্যাক্টরিগুলোকে সারভাইভ করার একটা ব্যবস্থাটা জরুরি। মানে আমার ক্যাপাসিটির জায়গাটা যদি দুর্বল হয়, ক্যাপাসিটির জায়গাটা যদি সংকুচিত হয়, 6 মাস পরে যত বড় সুযোগই আসুক, আমি তো ওভারনাইট আর আমার ক্যাপাসিটি আমি বাড়াতে পারবো না তখন। তো সেটা আমার একই সাথে অনেক শ্রমিকও বেকারত্ব বরণ করবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় গভর্নমেন্ট পলিসি, গভর্নমেন্ট ইন্টারভেনশনগুলো, গভর্নমেন্ট অ্যাটেনশনগুলো সেক্টরের, এক্সপোর্ট সেক্টরের উপরে প্রত্যক্ষভাবে সরাসরি সবসময় রাখা উচিত। এটা ধরে রাখতে পারলে ইনশাল্লাহ আমরা যদি ভবিষ্যৎ অপরচুনিটি তৈরি হয় সেটা যেন আমরা গ্র্যাব করতে পারি। ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, দুজন অতিথি কথা বলছিলেন আমদানি রপ্তানি বাণিজ্য এবং জাতীয় অর্থনীতির নানান অনুষঙ্গ নিয়ে। তারা কথা বলার চেষ্টা করছিলেন যে আমাদের সংকটটা কোথায়, সেই সংকট থেকে উত্তরণের পথও কিন্তু তারা দেখিয়ে দিয়েছেন। তো আমরা প্রত্যাশা করব সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলো এই পরামর্শগুলো আমলে নিয়ে আগামী দিনের এগিয়ে চলার যে রূপরেখা, সেই রূপরেখা নির্ধারণ করবে। দর্শক, ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে।